ভোটের তারিখ নির্ধারণী প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতা কর্মীরা। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে 15 দিনে আক্রান্ত 30, ডেঙ্গুর হটস্পট বরগুনা, চিকিৎসক সংকটে ভোগান্তির চরমে। সাভারে কারখানা সরিয়ে নেওয়ার পরও আশানুরূপ সাফল্য নেই চামড়া শিল্পে। বর্জ্য পরিশোধনাগার জটিলতায় ভুগছে খাত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং কক্সবাজারের অরক্ষিত সৈকতে বাড়ছে মৃত্যুর মিছিল। পর্যটকদের নিরাপত্তায় মাত্র 5 কিলোমিটার এলাকায় নিয়োজিত লাইফগার্ড। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও প্রাধান্য পাবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ইস্যুটি। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুই নেতার এই বৈঠক শুধু শীর্ষ রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও মসৃণ হবে বলেও মত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সবচেয়ে আলোচিত হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। বিদেশের মাটিতে শীর্ষ দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা, সেই বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। বেগম খালেদা জিয়া এবং আমি যদি বলি আরও স্পষ্ট করে যে তারেক জিয়ার সমর্থন বা সহযোগিতা ছাড়া আসলে কোনো সিদ্ধান্তই জাতীয়তাবাদী দলের পক্ষে বাস্তবায়ন করা কিংবা নেওয়া সম্ভব না। ফলে যেহেতু আগামীতে আমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সেই বিচারে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ এবং যে অস্থিরতা আছে, সেই অস্থিরতাটা কমিয়ে এটাকে একটা স্থিতিশীল পরিবর্তনের জায়গায় নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। কাজী মারুফুল ইসলাম এই বৈঠককে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কমানো ও স্থিতিশীল জায়গায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা যেমন করছেন, তেমনি এই অধ্যাপক এটিও মনে করছেন নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ নির্মাণে যে রূপান্তরের কথা আলোচনা হচ্ছে তা বিঘ্নিত হবে। আগামী যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনে এই রাজনৈতিক দলটির সম্পূর্ণ অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থে নয়, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা পর্যায়ে এই রাজনৈতিক দলটার অংশগ্রহণ দরকার। বাংলাদেশ একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এই রূপান্তর প্রক্রিয়াতে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি তারা পালন না করেন, তাহলে এই রূপান্তর প্রক্রিয়াটা অনেকভাবে বিঘ্নিত হবে। পলিটিক্যালি আনব্রিডিং সিজন হচ্ছে। আর বৈঠক ঘিরে যখন জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই নেতার আলোচনায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত বিষয়গুলো আলাপ করতে চাইবেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সমস্ত বিষয়গুলো আলাপ করবেন, এগুলো অবশ্যই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নিষ্পন্ন হবে বলে, একটা জায়গায় আসবে বলে আমি বিশ্বাস করি এবং সারা জাতির প্রত্যাশাও তাই। তবে বৈঠকে অন্যান্য আলোচনা ছাপিয়ে নির্বাচনের সময় নির্ধারণেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা। নির্বাচনের সময় সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মাননীয় প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অস্থিরতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। আর এই বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপিতে চলছে নানা ধরনের প্রস্তুতি।
ডক্টর ইউনূস ও তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকাল থেকেই সেন্ট্রাল লন্ডনে ডক্টর ইউনূসের হোটেলের সামনে অবস্থান নেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক উত্তাপ চড়াচ্ছে দেশের রাজনীতিতে। তাই সবার দৃষ্টি এখন লন্ডনের বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আয়োজন। শুক্রবারের বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চাঙ্গা ভাব। জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে চলছে সভা সেমিনার। আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতিহত করতে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকালেই দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলের সামনে। বিএনপি নেতা আন্দোলন না হলে ওরা আসতে পারতো না। আমাদের তাদের বিপক্ষে না আমরা আশা করি অতি সত্বর তাইনিরা ইলেকশন দিয়া সুন্দরভাবে বাংলাদেশে সুশৃঙ্খল করে উনি চলে যাবেন। হয়তো তিনি নিজেই বলছেন, আমরা ওনাকে প্রেশার করতে রাজি নেই, ওনাকে সম্মান করি যথেষ্ট। ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে এই যে জট তৈরি হয়েছে সেটার একটি নতুন একটি পথ উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি। 13 তারিখের ওনাদের আনুষ্ঠানিক যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে উনি যখন আসবেন ওনাকে স্বাগত জানাতে আমরা যাব। লন্ডনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায় তারেক রহমানের সাথে বৈঠক শুরু হবে, যা কিছুটা দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক। Most beautiful election we ever had in our history. শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। এবার রাজশাহীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ল্যাব টেস্টে 15 দিনে 30 জন আক্রান্তের সন্ধান মিলেছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে প্রস্তুত আছে বিশেষায়িত ওয়ার্ড, আর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সজীব আহমেদের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রাকিবুল হাসান। 2020 সালের পরেও কোভিডের পরীক্ষা অব্যাহত রেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ। করোনার উপসর্গ থাকলেই এখানে আরটিপিসিআর ল্যাবে চলছিল পরীক্ষা নিরীক্ষা। তাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া না গেলেও গেল 27 মে 5টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা মিলে 1টি। এরপর থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন 4টি ও সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে ল্যাবে। তাতে গেল 15 দিনে আক্রান্ত পাওয়া গেছে 30 জন। গেল 2 মে 15টি পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফ মিলে আক্রান্ত হয় 9 জন। এরপর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা না বাড়লেও বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। 15 দিনে পরীক্ষা হয়েছে 94টি। উপসর্গ থাকলে দ্রুতই করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আশা করি রাজশাহী মেডিকেল কলেজ কিটের স্বল্পতায় ভুগবে না, যদি না খুব বেশি মহামারী না হয়। খুব আগের মতো যে প্রতিদিনই 400-500 করতে হলে সেক্ষেত্রে আমরা পারবো না, কিন্তু এমনি এখন যেভাবে হচ্ছে বা তার চেয়ে কিছু যদি বেশিও হয় আমরা ইনশাল্লাহ এটা রিপোর্ট করতে পারবো, আমি আশা করছি। আতঙ্কের এখন পর্যন্ত কারণ দেখি না। যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে, সেই দুটো ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত আশা করা যাচ্ছে খুব বেশি কিছু বিপদ ঘটাবে না আর কি। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। সীমান্তের উপর থেকে যেহেতু লোকজন রেস্ট্রিকশন থাকলে ভালো হয়। দেশে পাওয়া করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে এখনই ভীতিকর অবস্থার সৃষ্টি হয়নি, তবে ভারতের কিছু ভেরিয়েন্ট নিয়ে আছে দুশ্চিন্তা। তাতে সরকার সীমান্তে সচেতন থাকবে এমন প্রত্যাশা চিকিৎসকদের। আর রাজশাহী হাসপাতালে চিকিৎসা দিতে সকল প্রস্তুতি রাখা হয়েছে দাবি সংশ্লিষ্টজনদের। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়গুলো, সার্বক্ষণিক বাইরে বের হলে পরে মাস্ক পরিধান করা, একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা অপর থেকে, বারবার হাত ধোয়া, সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই বিষয়গুলোকে আসলে আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে, বিশেষ করে বয়স্কদের ভিতরে এবং যাদের আগে থেকে শ্বাসকষ্ট, হাঁপানি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই ধরনের অন্যান্য অসুখগুলো রয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে মেনে চলতে পারি, আমার মনে হয় পূর্বের ন্যায় আমরা আর সেই ধাক্কাটি খাবো না। রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন করোনার পরীক্ষা হচ্ছে 5 থেকে 10 জনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হয়েছে মেডিকেল টিম। আর সন্দেহভাজন যে সমস্ত যাত্রীরা আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও কিট না থাকার কারণে করোনা পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আরও জানাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, করোনার পরিস্থিতি তো বেশ খারাপের দিকে যাচ্ছে সারা দেশ জুড়ে, তো করোনা পরীক্ষার কিট সংগ্রহে হিলি কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা বা সার্বিক অবস্থা সম্পর্কে তারা কি বলছেন? অনেক যে করোনার পরীক্ষার যে কিটটি রয়েছে সেই কিটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূলত থাকে। সেখানে এই কিটের সরবরাহটি না থাকবার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চিকিৎসক রয়েছেন তারা এই করোনা পরীক্ষার আওতায় সন্দেহভাজন যেসব পাসপোর্ট যাত্রী রয়েছেন তাদেরকে আনতে পারছেন না। তারা মূলত এই কিট না থাকবার কারণে পরীক্ষা নিরীক্ষা না ছাড়াই তারা কিন্তু তাদেরকে মূলত যে স্বাস্থ্যবিধিগুলো মেনে থাকার কথা সেগুলোই শুধু কোনোভাবে বলেই কিন্তু পার হয়ে যাচ্ছেন, যাতে করে একজন সন্দেহভাজন যে রোগী তিনি কিন্তু এই করোনা পরীক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে। এতে করে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বারবার একটা সম্ভাবনা রয়েছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন যাতে করে দ্রুত, যেহেতু এটি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, স্থলবন্দর রয়েছে, যাতে দ্রুত করে এই স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার যে কিট আছে সেটি সরবরাহ করা হয় এবং এই সন্দেহভাজন রোগীদেরকে যাতে পরীক্ষার আওতায় আনা যায় সেজন্য তারা কাজ করছেন। আমি এখানে যে জায়গাটিতে রয়েছে এটি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এবং এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে থাকে। মূলত ভারতেও করোনার যে সংক্রমণ সেটি বেড়ে গিয়েছে, ফলে কিন্তু এখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং যে মেডিকেল বুথটি স্থাপন করা হয়েছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে যারা ইমিগ্রেশনে চলাফেরা করছেন এবং পাসপোর্ট যাত্রী তাদেরকে মাস্ক পরিধান নিশ্চিত করা, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অন্যান্য যেই বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো মেনে চলার জন্য তারা উদ্বুদ্ধ করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে বেশিরভাগ মানুষ কিন্তু মাস্ক পরিধান করছেন এবং তারা অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। অনেক এই ছিল আমার কাছে এই সর্বশেষ পরিস্থিতি। আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনায় এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13,000-এর কিছুটা বেশি, আর এই পর্যন্ত মারা গেছে 8 জন। এছাড়া চিকিৎসক সংকট সহ নানা সংকট বরগুনা সদর হাসপাতালে রয়েছে। আর এদিকে বরিশাল বিভাগেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে প্রথমে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ ও বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস সোহাদ। প্রথমে চলে যেতে চাই জিয়াদ আপনার কাছে। জিয়াদ, জানতে চাই আপনার কাছে মাধ্যমে আসলে বরগুনায় গতকাল নতুন করে কতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসক সংকটের একটা বিষয় আমরা জানতে পারছিলাম, তো সেই বিষয়টা মোকাবেলা করার জন্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? অনেক আমার পেছনে দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের বাইরে যে মেঝে রয়েছে সেই মেঝে পর্যন্ত কানায় কানায় পূর্ণ এবং হাঁটার পর্যন্ত জায়গা নেই, সকলেই কিন্তু ডেঙ্গু রোগী এখানে। এবং এখানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে এটি ভয়াবহ রূপ দিতে যাচ্ছে। গতকাল এই সদর হাসপাতালে আমি যেখানে রয়েছি এর পেছনে একটি ওয়ার্ডে, এক ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয় এবং তার আগেও এবছরে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো আপনাকে স্বাস্থ্য বিভাগের যে তথ্যটি সেটি জানিয়ে রাখি যে এবছর দেশে 5,300 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গতকাল পর্যন্ত যে তথ্যটি, এবং তার মধ্যে 1,500-এর বেশি রোগী বরগুনা জেলার। মানে সব সার্বিক আক্রান্ত যারা হয়েছে, দেশে যত আক্রান্ত হয়েছে তার 25% রোগী বরগুনা জেলা। এবং এখানে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, কেননা আপনি বলছেন যে চিকিৎসক সংকট রয়েছে। এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। এখানে যারা রোগী রয়েছেন, সাধারণ রোগী, তাদের কিন্তু অভিযোগের শেষ নেই। নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত হাসপাতাল নিজেই অসুস্থ, এমনটাই বলছেন এখানকার রোগী ও তার স্বজনরা। তারা বলছেন যে চিকিৎসক কম থাকার কারণে এখানে একজন রোগীর ক্ষেত্রে নিয়মিত যে রুটিন মাফিক চেক আপের বিষয়টি সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। পাশাপাশি নানা ধরনের অভিযোগ রয়েছে। এখানের যে রোগীরা আসেন তারা কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা না পেয়ে, বিশেষ করে আইসিইউ বা সিসিইউ সুবিধা না পেয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন, অন্যত্র তাদেরকে রেফার করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে। তো গতকাল এখানে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক তিনি এসেছিলেন এবং তিনি 2 জন যে চিকিৎসক তার পদায়ন এখানে করেছেন। যদিও এখানকার যে সচেতন মহলের দাবি যে এই মুহূর্তে মোকাবেলায় ঢাকা থেকে একটি বিশেষ টিম গঠন করে যাতে বরগুনা প্রেরণ করা হয় এবং তারা যাতে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা দেন এখানকার রোগীদের, সে বিষয়ে কিন্তু একটি দাবি উঠেছে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে।
এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, প্রতি বর্ষার আগের মুহূর্তে দেখা যায় যে বিভিন্ন প্রস্তুতি থাকে যাতে করে যত্রযত্র কোথাও পানি জমিয়ে না রাখা হয়, বিভিন্ন ধরনের যে সমস্ত সামাজিক সতর্কতামূলক কথা সেগুলো কিন্তু প্রচার করা হয়ে থাকে। তো বরিশালে এবার ডেঙ্গু সংক্রমণ করার বা বাড়ার সবচেয়ে বড় কারণ হিসেবে কি বলছেন সেখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা বরগুনার খবর শুনছিলাম, আপনি যে কথাটি বলছিলেন, আসলে এই চেষ্টা কিন্তু প্রতি বছরই সরকারের তরফ থেকে বলা হয়, করা হয়, কিন্তু কার্যত এই যারা আক্রান্ত হন তারা ভোগেন, কিন্তু তারা যখন ভুগছেন তখন জিনিসটি উপলব্ধি করছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতাটুকু দরকার সেটুকু আমরা ছিটে ফোটাও দেখছি না। যেমন দেখছি না সেভাবে সরকারিভাবে যে চেষ্টাগুলো করে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে, তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তা কার্যকরী কোনো পদক্ষেপ তারা যে নিচ্ছেন সেটাও আমরা দেখছি, কিন্তু আসলে তা কাজে আসছে না একেবারেই। যেমন যদি বলি, বরিশাল সিটি কর্পোরেশনের এলাকায় কিন্তু প্রতিদিনই ফগার মেশিন দিয়ে এবং স্প্রে করা হয়, কিন্তু একদিকে স্প্রের কাজ চলে, আবার অন্যদিকে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। যেমন একটু গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছিল সেই তথ্যটি আমার কাছে আছে। তাতে আমরা যেটি দেখতে পাই যে বরগুনায় যে আক্রান্তের সংখ্যা এটি হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বেশি। গতকালকে তার আগের 24 ঘন্টায় 288 জন সারা দেশে আক্রান্ত হয়েছে, এর মধ্যে 261 জনই কিন্তু বরিশাল বিভাগের। আর এই 261 জনের মধ্যে আবার স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সে অনুসারে 202 জন হচ্ছে শুধু বরগুনায় আক্রান্ত। তো আর বরিশাল জেলায় যে আক্রান্ত সেই সংখ্যা কিন্তু বরগুনার চেয়ে তুলনামূলক কম। আমরা যদি জেলার চিত্রটি বলি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে আক্রান্তের সংখ্যা হচ্ছে 51 জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 43 জন রোগী। আমরা রয়েছে এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে রোগীদের সাথে আমরা কথা বলেছি। এখন যে রোগীটি দেখা যাচ্ছে ফ্লোরে শুয়ে আছে, কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডেঙ্গু রোগী। তিনি কিন্তু বরিশালের নয়, তিনি এসেছেন অন্য একটি জায়গা থেকে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারাই আসছেন যারা কিন্তু উন্নত চিকিৎসা যাদের প্রয়োজন এবং অন্য হাসপাতালে যারা জায়গা না পাচ্ছেন। তো এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যথেষ্ট তাদের প্রস্তুতি রয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য। এতটুকুই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর চিকিৎসার সবশেষ খবর। ঈদের পর রাজধানীমুখী মানুষের রেলপথে যাত্রার খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম। সাগর, আপনার প্রথমে জানতে চাই যে রেলপথে ঢাকামুখী যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ছিল কিনা? অনেক ঈদ পর যতদিন গড়াচ্ছে ঠিক অফিস আদালত খোলার আগ মুহূর্তে রেলপথ, নৌপথ কিংবা সড়কপথ, তিন পথেই কিন্তু মানুষের যে ঢল সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আজকে যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার দুইটা দিন আছে, এই দুইটা দিন পরে কিন্তু রোববার থেকে স্বাভাবিক হয়ে যাবে অফিস আদালত, সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো। সে জায়গা থেকে আমরা যে মানে রেলপথে আছি সেই রেলপথের যাত্রার যেটি দেখতে পেলাম যে মানুষের ঢল বরাবরের মতো যেরকম থাকে সেরকম দেখতে পাচ্ছি। আমি যারা ঢাকামুখী হয়েছেন তাদেরকে প্রশ্ন করেছিলাম তাদের যাত্রা কেমন হচ্ছে। সে জায়গা থেকে তারা বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবারের যাত্রা একটু বেশি নির্বিঘ্ন হচ্ছে। কারণ হচ্ছে যে এবার যেহেতু শতভাগ টিকিটও অনলাইনে দেওয়া হয়েছিল, সে জায়গা থেকে অন্যান্য বাড়ির চেয়ে এবার মানুষ অনলাইনে টিকিট কাটার যে প্রবণতা সেটি যেমন বেড়েছে, একই সঙ্গে যারা টিকিট কাটতে চেয়েছেন তারা বেশিরভাগই টিকিট পেয়েছেন বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। সে জায়গা থেকে তারা সিটে বসে রেলযোগে যে ঢাকায় আসতে পারছেন সে জায়গা থেকে তারা স্বস্তির খবর জানিয়েছেন। এছাড়াও অন্যান্য সময় আমরা দেখি যে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে, সে জায়গা থেকে এবার এরকম কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন। এবং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, স্টেশন ম্যানেজার বলেছেন যে তাদের যাত্রা খুবই নির্বিঘ্ন হচ্ছে এবং শিডিউল বিপর্যয়ের কোনো রকম আশঙ্কা নাই। সে জায়গা থেকে সাধারণ মানুষ যে ঢাকায় ফিরছেন তারা খুবই স্বস্তি নিয়ে ঢাকায় আসতে পারছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। ঈদযাত্রার শেষ দিকে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সে জায়গা থেকে
যাওয়ার সময় রাস্তায় সড়ক আমরা অত্যাধিক জট দেখেছিলাম, কিন্তু ঈদের যেহেতু লম্বা ছুটি সে জায়গা থেকে মানুষ অফিস আদালত শুরু হওয়ার 2-1 দিন আগে থেকে রওনা দিয়েছেন। এর ফলে হয়েছে কি যে রাস্তায় অত্যাধিক যে জট, সে জটটা কিন্তু দেখতে পাচ্ছি না। সে জায়গা থেকে সাধারণ মানুষ আগে ভাগেই ঢাকায় আসার যে প্রবণতা সেটি তারা শুরু করেছেন। সে জায়গা থেকে অন্যান্য বারের মতো এবারও কিন্তু তারা বলছেন যে খুবই স্বস্তি নিয়ে তারা রেলপথে যাত্রা করছে। তো এই ছিল রেলপথ থেকে আবার ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি। ফিরতি ঈদ যাত্রার খোঁজ খবর রাখছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এবার চট্টগ্রামে যেতে চাই, সেখানে সড়ক পথে সীতাকুণ্ডে আছেন সহকর্মী এবং পাশাপাশি ফয়সাল করিমের সাথে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। তবে সরাসরি প্রথমেই ফয়সালের কাছে চলে যেতে চাই। ফয়সাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড কুমিরা এই জায়গাটাতে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিশ্চয়ই সড়কে যারা চলাচল করছেন। হ্যাঁ, অনেক আমি আছি সীতাকুণ্ডের ফৌজদারহাট অংশে, যেটিকে ধরা হয় চট্টগ্রামের প্রবেশদ্বার, এবং এর থেকে কিছুটা অল্প কিছু দূরে কিন্তু চট্টগ্রামের সিটি গেট, অর্থাৎ আমরা যেদিক দিয়ে চট্টগ্রামে বিভিন্ন ধরনের যান প্রবেশ করে, তো সেই অংশেই আছি। এবং আমরা দেখছি যে আসলে মহাসড়কে যে ঈদের যেই ফাঁকা মহাসড়ক, সেটিতে ব্যস্ততা বেড়েছে। বিশেষ করে সকালের দিকে আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রাম থেকে যাওয়া, অর্থাৎ চট্টগ্রাম ছেড়ে যাওয়া বাসের সংখ্যা বেশি, যানবাহনের সংখ্যা বেশি। চট্টগ্রামে প্রবেশ করা যাত্রীবাহী বাস বা আন্তজেলা বাসের সংখ্যাটা কম, যেহেতু সকাল 6টা বা 7টায় বিভিন্ন জেলা থেকে বাসগুলো ছেড়ে আসে, সেহেতু সেই বাসগুলো কিন্তু চট্টগ্রামে প্রবেশ করবে বেলা 12টা বা 11টার পর থেকে, অর্থাৎ সেই সময়ের পর থেকে চাপটা আসলে বোঝা যাবে। তবে আমরা যারা ট্রাফিক পুলিশ আছে এখানে, যারা বাস কাউন্টারের যারা আছেন, তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে গতকাল রাত থেকেই মূলত যানবাহনের চাপটা বেড়েছে, অর্থাৎ যারা কর্মস্থলে ফিরছেন সেই ধরনের যাত্রীর সংখ্যা কিন্তু বেড়েছে। এবং তারা বলছেন যে চট্টগ্রাম থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু সবগুলো আসন পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে যেগুলো চট্টগ্রামে প্রবেশ করছে বাস, যাত্রীবাহী বাস, সেগুলো কিন্তু সবগুলো আসন পূরণ হয়ে প্রবেশ করছে। এবং এক্ষেত্রে তারা বলছেন যে তাদের যাত্রীর চাপ, অর্থাৎ যাত্রীর চাপটা কিন্তু চট্টগ্রাম থেকে এখনও সেভাবে বাড়েনি, কিন্তু চট্টগ্রামমুখী যেসব যান আছে সেগুলো কিন্তু যাত্রীর চাপটা তারা বাড়তি দেখছেন। এবং আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, তাদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ পায়নি, অর্থাৎ এই রুটে যারা চলাচল করছেন তারা টিকিটের দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ করেনি, এবং মহাসড়কে কিন্তু কোনো ধরনের যানবাহন দেখছি না। এবং নগরীর যে প্রবেশদ্বার সিটি গেট, সেই সিটি গেটে আমরা দেখছি যে এই মহাসড়কে যাতে যানবাহন চলাচলটা নির্বিঘ্ন হয়, যাত্রীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সেই জন্য আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনীর চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। এবং চট্টগ্রামের এই রুটে কোনো অভিযোগ পাওয়া না গেলেও আমরা দেখেছি চট্টগ্রামের যে দক্ষিণে যে মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেখানে যে যানগুলো চলাচল করে সেগুলোতে বাড়তি ভাড়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক। সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিফাত রহমান। এবার চলে যেতে চাই রিফাতের কাছে। রিফাত, যমুনা সেতু টোল প্লাজায় ভিড় কেমন দেখতে পাচ্ছেন, এটা প্রথমে আপনার থেকে জানতে চাই। পাশাপাশি যে সমস্ত কাউন্টারগুলো থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে আসছেন, সেই কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? অনেক, যেহেতু ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, উত্তরবঙ্গের যে 22 জেলা রয়েছে, 22 জেলা থেকে যে মানুষগুলো কর্মস্থলে ফেরে তাদেরকে কিন্তু এই সিরাজগঞ্জের যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়েই কিন্তু ঢাকায় ফিরতে হয়, যে কারণে যানবাহনের চাপ কিন্তু গত 2 দিনের থেকে আজ মহাসড়কে অনেকটাই বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত টোল প্লাজা এলাকায় কিংবা এই মহাসড়কে কোথাও কোনো যানজটের কিন্তু সৃষ্টি হয়নি। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু ঈদের ছুটি শেষের দিকে, সেক্ষেত্রে আসলে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপও কিন্তু অনেক বাড়ছে। যে আমি যে জায়গাটিতে রয়েছে কড্ডার মোড়ে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ এবং আশেপাশের জেলার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই কড্ডার মোড় এবং হাটিকুম্বল যে মোড় রয়েছে এই মোড়গুলোতে আসছেন, এবং তারা দীর্ঘ সময় কিন্তু এই যানবাহনের জন্য এখানে অপেক্ষা করছেন। যেহেতু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখানে আসে, সেক্ষেত্রে আসলে সেই যে যানবাহনগুলো নিজ নিজ জেলা থেকে আসলে আসনগুলো একদম পরিপূর্ণ
হয়ে আসছে, যে কারণে আসলে এখান থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু আসন পাচ্ছে না, যে কারণে দীর্ঘ সময় তাদেরকে এই মোড়গুলোতে পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি তারা যেটি অভিযোগ করছেন যে আসলে আসন সংকটের কারণে যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু বাড়তি ভাড়া তাদের কাছ থেকে আদায় করছেন। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুরের যাওয়ার যে যাত্রীগুলো, তাদের সংখ্যা আজকে মহাসড়কে অনেক বেশি রয়েছে। যদি বলি যে ঢাকার ভাড়া 300 থেকে 350 টাকা, কিন্তু এই মৌসুমে তাদের দাবি করছেন, এবং যে কারণে কিন্তু এই যে মোড়গুলোতে যাত্রীদের আসলে এই ভিড়গুলো রয়েছে এবং ভোগান্তি তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই গরমের মধ্যে পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। দেশের চামড়া খাতকে এগিয়ে নিতে 2017 সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু সেখানেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার না থাকায় বা কার্যকর না করায় মুখ থুবড়ে পড়েছে আশা জাগানিয়া এই খাত। ফলে কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া আর সাথে চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। আর এই সুযোগে ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার, বা যাকে আমরা কৃত্রিম চামড়া বলি। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। শম্পা বিশ্বাস জানাচ্ছেন বাকিটা। কোরবানির ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া জড়ো হচ্ছে সাভারের চামড়া শিল্পনগরে। এসব চামড়া স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয়। কিছু চামড়া আবার ব্যবহৃত হয় চামড়াজাত পণ্য তৈরিতে। দেশে চামড়া শিল্পের বিকাশ হয় হাজারীবাগ থেকে। একটা সময় এখানে গড়ে ওঠে চামড়ার কারখানাগুলো। হাজারীবাগ হয়ে ওঠে অর্থনীতির অন্যতম শক্ত ভিত। তবে এই শিল্পের বর্জ্যে বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকা হয়ে ওঠে দুঃসহ। তথ্য বলছে, হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো প্রতিদিন প্রায় 21,000 ঘনমিটারেরও বেশি তরল বর্জ্য পরিশোধন না করেই সরাসরি বুড়িগঙ্গায় ফেলত। এই বিষবলয় থেকে মুক্ত হতে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। তবে সেখানেও ধুঁকছে এই শিল্প। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি নিয়ে। 2017 সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হওয়ার পরে 8 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। আমাদের এখন যে বিশ্বের যে ব্যবসায়িক ব্র্যান্ডগুলো আছে, ওরা এলডব্লিউ সার্টিফিকেট কেউ চামড়া নিচ্ছে না আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি নন ব্র্যান্ড বাইরের কাছে। আর আমাদের যদি আপনার বিক্রি ঠিক করতে হয়, সেক্টরকে বাঁচাতে হয়, তাহলে আপনার আমাদের সিইটিপি আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম খুব দ্রুত কমপ্লিট করতে হবে। এলডব্লিউ যে সার্টিফিকেট দরকার সেটা আমাদের বাংলাদেশের নাই, কারণ এটা সরকার হাত দিছিল, হাত দিয়েও পুরোপুরি শেষ করে নেয়। আর এই কারণে আমরা চামড়াগুলো ইউরোপে বিক্রি করতে পারতেছি না। আমরা নির্ভর হচ্ছি চায়না কান্ট্রির উপরে, আর চায়নার মার্কেটে চামড়ার প্রাইস খুবই লো। এদিকে বিশ্বের বড় ও নামি দামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া এবং চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে প্রয়োজন লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ। সিইটিপির অব্যবস্থাপনায় আটকে রয়েছে সেই সনদ প্রাপ্তি। তাই রপ্তানির সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। এইখানে আপনার 25,000 কিউবিক মিটার একটা ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করার কথা, কিন্তু তারা 14,000 কিউবিক মিটার তৈরি করে তারা কিন্তু সম্পূর্ণ টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে। তারপর প্রজেক্টটা কিন্তু টোটালি আপনার ইনকমপ্লিট একটা প্রজেক্ট। সুতরাং এইখানে মনে করি যে এইখানে না হওয়ার কারণ হলো প্রধান প্রতিবন্ধকতা সরকারের অবহেলা এবং সরকারের দুর্নীতি। দেশে প্রতি বছর প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার 25% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। বাকি 75% রপ্তানি করা হয়। তবে এলডব্লিউজি সনদ, ব্যাংক ঋণ সহ সঠিক পরিকল্পনার অভাবে রপ্তানি এখন নিম্নমুখী। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিল 1,223.62 মিলিয়ন মার্কিন ডলার। আর 2023-24 অর্থ বছরে আয় মাত্র 1,039.15 মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইটিপি ম্যানেজমেন্ট ইস্যুটা, ইটিপি কীভাবে চালাবো, ইটিপির সক্ষমতা, এগুলো হয়তো প্রপারলি আমাদের সাথে ডিসকাস করে করা হয়নি। এটাও আছে আপনি ধরেন। তাহলে কি হচ্ছে যে আপনার সমস্যা আছে, তার মানে হচ্ছে যে আমরা সাভারে ঠিকই গেছি, কিন্তু সাভারে আমাদের যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হওয়া উচিত যে আমরা কীভাবে
4-5টা ফ্যাক্টরিকে আবার এলডাব্লিউডি নিয়ে আসতে পারি। সেটা করার জন্য আমাদের ধাপে ধাপে আগাতে হবে। আমাদের 140টার মতো ফ্যাক্টরি আছে এখন, 140টার মতো 6টা আপনার হচ্ছে সনদধারী প্রতিষ্ঠান। হ্যাঁ, সুতরাং এটাও তো একটা জিনিস আমাদের কাছে দুঃখজনক। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চামড়ার বাজারে যখন মন্দা যাচ্ছে, তখন ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় ট্যানারি মালিকরা বলছেন, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, সিইটিপি কার্যকর করা সহ এই খাতের সকল বৈষম্য দূর করতে হবে। তাহলেই আবারও ফিরবে চামড়া খাতের সুদিন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ময়মনসিংহে কোনো ট্যানারি না থাকায় কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণজাত চামড়ার ভাগ্য নির্ভর করছে এবার চামড়া কিনতে হাটে আসা ট্যানারি মালিকদের ওপর। তবে সরকারের দাম এবং ট্যানারি মালিকদের ওপর আস্থা না রাখতে পেরে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা তাদের মতদ্বৈমত্য ভুগছেন। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ। ঈদের দিন সকাল থেকে গড়ে 500 থেকে 600 টাকা দরে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সন্ধ্যার পর কাঁচা চামড়ার বাজার নামে 200 থেকে 300 ঘরে, আর তখনই কপাল পোড়ে মৌসুমি ফরিয়াদের। এদিকে হাটের এমন দুরবস্থার মধ্যে যারা চামড়া লবণজাত করছেন তাদের অবস্থা আরও শোচনীয়। শ্রমিক সংকটে শুরুতে যে চামড়া কিনেছেন সেগুলোতে লবণ দিতেই হিমশিম অবস্থা। ট্যানারি আমাদেরকে একটা মূল্য দেয়, ন্যায্য মূল্য দেয়, তাহলে আমরা 2টা ডাল ভাত খেতে পারবো। সরকার যে রেট দিয়েছে এই রেটে কোম্পানিরা নেয় না। কাঁচা চামড়া রেট দিয়েছে 1150 টাকা, আমরা লবণ যাচ্ছে আমরা 1100 টাকা বিক্রি করতে পারি না। এদিকে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে চামড়া লবণজাত করতে সরকারি সহায়তার অংশ হিসেবে 120 টন লবণ বিভিন্ন উপজেলায় পাঠিয়েছে জেলা প্রশাসন। চামড়া শিল্পটাও বাংলাদেশে রাইজিং, সো চামড়া শিল্পটাকেও আমাদের গুরুত্বের সাথে আমরা বিবেচনা করে কোনো চামড়া যাতে এটা দেশের বাইরে পাচার না হয়ে যায় সেই জন্য কিন্তু একই নির্দেশনা আমি আমার বর্ডার আউটপোস্ট পর্যন্ত সকলকে একই নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার শম্ভুগঞ্জে বসবে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। সেখানে ট্যানারি মালিকদের উপর নির্ভর করবে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের ভাগ্য। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। গত কয়েকদিন ধরেই রাজধানী সহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আর এই তীব্র গরমে অস্বস্তি বিরাজ করছে নগরের জীবনে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ রাতেও যেমন সমানভাবে ভোগাচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, যদিও 15 জুনের পর বর্ষা মৌসুম শুরু হলে মৌসুমি বায়ু সক্রিয় হবে, তখন বৃষ্টির দেখা মিললে কমতে পারে তাপমাত্রা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। এই চিত্র বলছে মধ্যরাতেও বেশ চড়া ঢাকার তাপমাত্রা। বোঝা যাচ্ছে দিনের মতো রাতেও সহনীয় মাত্রায় পৌঁছায়নি তাপমাত্রা। রাত 4টার পরে ঠান্ডা পড়বে, 8টা-9টা পর্যন্ত, পরে আবার গরম শুরু। দিনে মানে এত রৌদ্রের আলো পড়ে বেরই হওয়া যায় না রৌদ্রের কারণে, আর রাত্রে তো একটু ঠান্ডা আবহাওয়া থাকে, তার জন্য একটু বের হওয়া যায়। চলতি সপ্তাহের 8 জুন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। পরদিন রেকর্ড করা হয় 35.8 ডিগ্রি সেলসিয়াস। 11 জুন তাপমাত্রার পারদ থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে নীলফামারী ডিমলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে আগামী 5 দিন গরমের এই তীব্রতা অব্যাহত থাকবে। এদিকে গরমে ওষ্ঠাগত প্রাণে কিছুটা প্রশান্তি দিতে রাতে অনেক নগরবাসী ঘর থেকে বেরিয়ে আসেন খোলা জায়গায় একটু স্বস্তির পরশ পেতে। বন্ধু কেবল তুমি ছাড়া, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে শ্রমজীবীদের। বেড়েছে জ্বর, সর্দি, কাশি। বয়স্ক ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন এতে। গরম তো লাগে, অতিরিক্ত গরম লাগে, যেমন গাইমা যায় শরীর। বাসায় ফ্যান চললেও গরম লাগে। প্রায় সময় আমি যখন একটু গরম লাগে বা অস্বস্তি ফিল করি মানে ঘরের ভিতর, তখন আমি একা একা ছাদে চলে আসি। আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়। 3 দিন পরেই আষাঢ় মাস শুরু হবে। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল পরশু
আবার একটু বাড়বে। কারণ হচ্ছে বর্ষার যে বৃষ্টি যেটা হওয়ার কথা, এটা গ্র্যাজুয়ালি আরও 2-3 দিন ওয়েট করতে হবে। এখন ঢাকার দক্ষিণ পূর্ব দিকের বাতাসের গতি সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার। ঠিক এই মাঝ রাতেও বাতাসের আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ 93% উপরে, যে কারণে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বেশি। এমন প্রেক্ষাপটে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি দেখা না দিলে স্বস্তিরও দেখা মিলবে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সমুদ্র সৈকত কক্সবাজার 120 কিলোমিটারের এই সমুদ্র সৈকতের 115 কিলোমিটারেই পর্যটকদের জন্য রয়েছে অরক্ষিত, যার মাত্র 5 কিলোমিটার এলাকার জন্য কাজ করে লাইফগার্ড। কিন্তু সাগরের বেশিরভাগ অংশে নিচে থাকা গুপ্ত খাল, প্রবল স্রোত আর সীমিত উদ্ধার তৎপরতার কারণেই সমুদ্রে স্নান করতে গিয়ে হরহামেশাই ঘটে প্রাণহানি। ঈদের ছুটিতেই সমুদ্র সৈকতে 6 জনের মৃত্যুর ঘটনায় আবারও সামনে এসছে এই সৈকতের চরম অব্যবস্থাপনার চিত্র। বাকিটা জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। ঈদুল আজহার ছুটিতে মাত্র 3 দিনেই কক্সবাজার ভ্রমণ করেছেন 3 লাখের বেশি পর্যটক। তাদের 90% গিয়েছেন সাগরে নামতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাগরের নিচে সৃষ্টি হয়েছে একাধিক গুপ্ত খাল ও স্রোতের ফাঁদ। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা নিরাপদ এলাকা ছেড়ে প্রবেশ করেছেন মৃত্যু ঝুঁকির জোনে। গত 3 দিনে সমুদ্রে ডুবে মারা গেছেন পর্যটক সহ অন্তত 6 জন। গত 10 বছরে এ সংখ্যা অন্তত 60। সমুদ্রের মতো যাবে, মানুষ আস্তে আস্তে এত দূরে না যেয়ে যদি নিজের সাবধানতা বজায় রাখে তাহলে এটা খুব কমে আসবে এই দুর্ঘটনাগুলো। এখানে দেখাশোনা করার জন্য লোকজন বাড়াইতে হবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছে সি সেফ লাইফগার্ড নামে বেসরকারি একটি সংস্থার 27 জন উদ্ধারকর্মী। কিন্তু বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত। এই এলাকায় যদি কেউ নিখোঁজ হন, ওই অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদেরকে আমরা কিন্তু পালাক্রমে নিষেধ করতেছি, আমরা একটা টিম যাচ্ছি, নিষেধ করতেছি যেন ডেঞ্জারের জন্য না যায়। মাত্র 27 জন লাইফগার্ড মাত্র 3টি পয়েন্টেই এই সেবাটি দিচ্ছে। এইখানটায় বর্তমানে প্রয়োজন অন্তত 100 জন লাইফগার্ড। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড ও বিচকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেল মোটেল রয়েছে অনেক, কিন্তু পর্যটকদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কবে এই উদাসীনতার অবসান হবে সেটাই এখন বড় প্রশ্ন। এখন কক্সবাজার। সাগরে মৎস্য শিকারে 58 দিনের যে নিষেধাজ্ঞা তা শেষে পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। তবে চাহিদার তুলনায় মাছ কম আসায় দাম এখনও বেশ চড়া। এ নিয়ে আরও জানাতে আলিপুর থেকে যুক্ত হচ্ছেন সাগরবিদ জসিম পারভেজ। জসিম, কোন কোন মাছ বেশি দামে পাওয়া যাচ্ছে ঘাটে, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা এবং মাছেদের বা প্রতিক্রিয়া কি জানতে চাই আপনার মাধ্যমে? আপনি জানেন যে বঙ্গোপসাগরে প্রায় 58 দিন পর গতকাল রাত 12টা 1 মিনিট পরই কিন্তু উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে মৎস্য শিকারের জন্য বঙ্গোপসাগরে চলে গেছেন। তারা রাত্রেও গিয়ে গভীর রাত থেকে তারা জাল পেতেছেন এবং সকালের দিকে সেই জাল তুলে যে মাছ পেয়েছেন যা সেগুলো নিয়ে এই মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর এবং মহিপুরে নিয়ে এসেছেন এবং বেচা বিক্রি করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর আলিপুরে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনো যে সকল জেলেরা আহরিত মাছ এখানে তুলেছেন সেগুলো বেচা বিক্রি হচ্ছে। এখানকার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসেছেন তারা এখান থেকে ক্রয় করে নিজ নিজ হাট বাজারে বেচা বিক্রি করবেন। তা আজ এই মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি মন 40 কেজিতে 1 মন বিক্রি হচ্ছে 1 লাখ টাকা এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 75,000 থেকে 80,000 টাকা এবং 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ তা বিক্রি হচ্ছে 45,000 থেকে 50,000 টাকা প্রতি মন।
এছাড়া যে 400 গ্রাম ওজনের ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা প্রতি মন। এছাড়া যে সামুদ্রিক অন্যান্য মাছ, ডান্ডি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। এছাড়া লইট্টা মাছ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো প্রতি মন বিক্রি হচ্ছে 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। এখানকার ক্রেতাদের সঙ্গে, পাইকারি ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে মাছের যে চাহিদা রয়েছে সেই তুলনায় মাছের সরবরাহ কম থাকায় দামটা একটু চড়া রয়েছে এবং আরো কয়েকদিন পরে যখন জেলেদের জালে আরো মাছ বেশি ধরা দিবে, শিকার হবে, তখন মাছের দাম কমবে বলে এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। ক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, টেক্সাস ও শিকাগো শহর। টানা দ্বিতীয় রাতেও লস অ্যাঞ্জেলেসে জারি রয়েছে আংশিক কারফিউ। বিধিনিষেধ অমান্য করে বিক্ষোভে নামায় গণহারে ধরপাকড় চালায় পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। শহরটিতে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলছে লুটপাট। বিতর্ক থাকা সত্ত্বেও এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় 4,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেক্সাসেও ন্যাশনাল গার্ড পাঠিয়েছে পেন্টাগন। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে 28 জন ক্রিকেটারকে নিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই ক্যাম্প। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী 3 দিন ক্রিকেটারদের স্ক্রিনিং হবে। এরপরে 16 জুন ক্রিকেটাররা যাবেন চট্টগ্রামে। সেখানে প্রথম ধাপের অনুশীলন শেষে 15 জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। 13 আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম 3 দিন তাত্ত্বিক বিষয়ে ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহীতে হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভোটের তারিখ নির্ধারণেই প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতাকর্মীরা। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে 15 দিনে আক্রান্ত 30, ডেঙ্গুর হটস্পট বরগুনা। চিকিৎসক সংকটে ভোগান্তি চরমে। সাভারে কারখানা সরিয়ে নেওয়ার পরও আশানুরূপ সাফল্য নেই চামড়া শিল্পে। বর্জ্য পরিশোধনাগার জটিলতায় ধুঁকছে খাত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং কক্সবাজারের অরক্ষিত সৈকতে বাড়ছে মৃত্যুর মিছিল। পর্যটকদের নিরাপত্তায় মাত্র 5 কিলোমিটার এলাকায় নিয়োজিত লাইফগার্ড। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।